তুমি আমাদের মেয়েকে হুট করে কেন নিতে এসেছো? এতগুলো বছর তো তোমার আমাদের মেয়ের কথা মনে পড়েনি? সকাল সকাল ইরশাদকে ওদের বাড়ির ডাইনিংয়ে বসে থাকতে দেখে অবাক হয় মাইশা বাদে বাকি সকলে। হ্যাঁ, মাইশারও প্রথমে চমক লেগেছিল, কারণ সকাল সকাল ইরশাদ আসবে সেটা ভাবিনি সে, কিন্তু আসবে এইটা তো জানতো, তাই চমকটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইরশাদ এবার তাকালো ভাবনার পাশে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে, জবাব দিল, আপনি আমার মাকে বলেছিলেন আমি আনতে আসলে আপনারা মিহানকে। বাকিটা বলার আগে মনে পড়ল মাইশা তাকে বলেছিল সবাই তাকে মাইশা বলে চিনে, তাই ওই নামেই ডাকতে। ইরশাদ বলল, আপনাদের মাইশাকে আমাদের কাছে পাঠাবেন। কালকে উদিত ওই রকম একটা ভুল করলো, কারণ ওরা জানতো না মাইশা বিবাহিত। জানলে হয়তো এরকম কোনো আশা দেখতো না বা এইরকম কিছু ভাবতো না। তাই আমি চাই আমাদের বাসায় নিয়ে ধুমধাম করে বিয়েটা করতে। ভাবনা জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন ওইখানে কথাগুলো? আমরা তো ভার্সিটিতে যাইনি এখনো যে কথাগুলো জানাজানি হবে। ইরশাদ বলল, কণা বলেছে ও গতকাল মাইশাকে দেখেছে। উদিত কিভাবে ওকে নিয়ে যাচ্ছিল সেটাও দেখেছে। তারপর তাইজিনকে ফোন দিলে ও সবটা জানায়, আর তখনই আমাকে বলে আর কি। ভাবনা তাচ্ছিল্য হেসে বলে, তো আপনার হবু বউ আপনার পূর্বের বিয়ের কথা জানে তো? হবু বউ কথাটা শুনে রেগে যায় ভাবনার বাবা। ইরশাদকে বলে, তোমার মাকে বলেছিলাম তোমাদের তালাকের কথা। তুমি তো নিজেই জীবনসঙ্গী ঠিক করে রেখেছো, তাহলে আর ভাবার কি আছে? আমাদের মেয়েকে ছেড়ে দাও, আমরা ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। ইরশাদ হালকা হাসল, বলল, আপনাদের মেয়ের গায়ে যে বিবাহিত নামের দাগ লেগে গেছে সেটা কি ভুলে যাচ্ছেন? এত সহজে কি তাকে অন্য পাত্রের দ্বারস্থ করতে পারবেন? খামোখা ভোগান্তি বাড়বে। ভাবনার মা এতক্ষণ চুপ করে শুনছিলেন, এবার উনিও খানিকটা রেগে বললেন, আমাদের মেয়ের গায়ে কিসের দাগ আছে সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি এখন আসতে পারো। আমাদের মেয়েকে এতগুলো বছর আমরা দেখে রেখেছি, যখন বাকি সময়টাও পারবো। ইরশাদ বলল, এত বছর দেখে রেখেছেন তাই ধন্যবাদ। মিহান যদি নিজের আরেক নাম কাজে লাগিয়ে লুকিয়ে না থাকতো তাহলে এই খেয়ালটা হয়তো আমরাই রাখতে পারতাম। যাই হোক, যতদিন না আমাদের তালাক হচ্ছে ততদিন মাইশা আমাদের বাসায় থাকুক। আমি চাই না ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পর কেউ আমাদের বাড়ির মানুষদের খারাপ বলুক। আমার মা বাবাকে শুনতে হোক যে তারা নিজেদের বাড়ির বউকে বের করে দিয়েছে, বলতে গেলে এক প্রকার নিজেদের সম্মান রক্ষার জন্যই। মাইশা অন্যদিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। ইরশাদকে ভালোবাসার জন্য তার ভীষণ আফসোস হচ্ছে। সেও বুঝি উদিতের মতন একই ভুল করল, নিজের ভালোবাসাকে অপাত্রে দান করে দিল। আমি যাব বাবা, ওনার সাথে যাব। ভাবনা মাইশাকে রেগে কিছু বলবে তার আগে মাইশা বলল, প্লিজ ভাবনা, মামুনি, বাবাই, তোমরা আটকিও না আমাকে। তোমরা আমার বিপদে পাশে ছিলে ঠিক, কিন্তু সেই বিপদে আমাকে আগলে নিতে পিছু পাহাননি। আমি আঙ্কেল আর আন্টি অর্থাৎ মিস্টার ইরশাদের মা বাবা, তাই ওনাদের কোনোভাবে অসম্মান হোক আমি চাই না। ভাবনার বাবা বললেন, তুই ওদের জন্য কেন ভাবছিস? ওরা তোকে অপমান। মাইশা তার আগেই বলল, ওরা নয় বাবাই, ওরা আমাকে সম্মান দিয়েছে। যে অপমান করেছি তার সাথে আমি থাকবো না। কিছুদিনের মতো তালাক দিয়ে আমি চলে আসবো ফিরে। তোমরা একদম কিছু ভেবো না। আমি ব্যাগ নিয়ে আসছি। তোমরা কেবল সৃজনীর খেয়াল রেখো। ওর এইচএসসি পরীক্ষা চলছে। আমি চাই না ওর উপর কোনো বাড়তি প্রেশার পড়ুক। ইরশাদ বলল, চাইলে সৃজনী ও আমাদের সাথে। মাইশা বলল, লাগবে না, আমি ব্যাগ আনছি। ইরশাদ মাইশাকে আটকে বলল, আমি তোমাকে আনতে আসছি শুনে মা সব কিনে রেখেছে, কিছু নিতে হবে না, তুমি আসলেই হবে। সৃজনী স্কুলে গেছে দেখে ওর সাথে দেখা না করে সবার থেকে বিদায় নিয়ে ইরশাদের গাড়িতে উঠে বসলো মাইশা। উদ্দেশ্য তার হয়েও না হওয়া শ্বশুর বাড়ি। কিছুদিনের অতিথি হয়েই যাচ্ছে সে, বিচ্ছেদ হলে আবারও চলে আসবে। এমন তো না ইরশাদ তাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, নিজেদের সম্মান বাঁচাতে নিয়ে যাচ্ছে। সেই জন্যই মাইশা যেতে রাজি হয়েছে। বিপদের সময় ওরা পাশে ছিল, সেই ঋণও না হয় শোধ করা যাবে এইভাবে। মাইশাকে বাড়িতে দেখেই ভীষণ খুশি হলেন ইরশাদের মা আর বাবা। ইরশাদের মায়ের কিছুটা শঙ্কা ছিল, ছেলে তার বলে গেল ঠিকই, কিন্তু মাইশার তো দিন শেষে অভিমানটা নিজের স্বামীর ওপরেই বেশি, যে তাকে অস্বীকার করেছে। কিন্তু যাক,
অবশেষে ওনার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে ঈশাদ নিয়ে আসতে পারল মাইশাকে। কেমন আছো আন্টি আঙ্কেল? ঈশাদের বাবা মুচকি হেসে বললেন, তুই এসে ঘরের অন্ধকার কোণাটা আলোকিত হয়ে গেল রে মা। বিশ্বাস কর, অনেকটাই স্বস্তি পাচ্ছি। ঈশাদের মা মাইশাকে ধরে বললেন, এই যে ধরলাম আর ছাড়ছি না। আমার মেয়ে এখন থেকে আমার কাছে থাকবে। কিন্তু আমার ছোট মেয়েটি কোথায়? মাইশা বলল, আন্টি আসলে সৃজনীর পরীক্ষা চলছে, তাই ওকে আর এখন নিয়ে আসতে চাইনি। এসএসসি পরীক্ষা তো, বুঝতেই পারছো। ঈশাদের মা মুচকি হেসে বললেন, দেখতে দেখতে 7টা বছর কেটে গেল তোদের অপেক্ষায়। কত বড় হয়ে গেলি তোরা। কিন্তু আমি এখন আর তুমি বলতে পারবো না, তুই করেই বলবো, বুঝলি? মাইশা হাসল। ঈশাদ এতক্ষণ চুপ করে সোফায় বসে ওদের কাণ্ড দেখছিল। এইবার বলল, ওকে এখন ফ্রেশ হতে যেতে দাও। দূরত্বটা কম হলেও আমার সাথে আসার অস্বস্তির কারণে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। মাইশার ঈশাদের কথায় কোনো ভাবান্তর হলো না। মিস্টার ইরহাম বললেন, হ্যাঁ ঠিক, এরশাদ ওকে তোর ঘরে নিয়ে যা। মাইশা সাথে সাথে নাকচ করে বলল, আন্টি আমাকে একটু গেস্ট রুমটা খুলে দাও, আমি ওইখানে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করব। ঈশাদের মা বাবা একে অপরের দিকে তাকাতাকি করলো। ঈশাদ কিছু না বলে সোফা ছেড়ে উঠল। বাঁকা হেসে পরিহিত শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, মা তুমি খাবার রেডি করো, আমি তোমার বৌমাকে ফ্রেশ করিয়ে আনছি। তারপর মাইশার সামনে এসে দাঁড়িয়ে বলল, তো যাওয়া যাক স্বামীর ঘরে। মাইশা কড়া চোখে তাকিয়ে কিছু বলবে, তার আগে ঈশাদ মুচকি হেসে মাইশাকে কোলে তুলে নিল। সাথে সাথে মিস্টার ইরহাম আর মিসেস শাইলা মুখ ঘুরিয়ে নিলেন। ঘটনাটা অপ্রত্যাশিত ছিল, বিধায় মাইশাও স্তব্ধ হয়ে ঈশাদের দিকে তাকিয়ে রইল চোখ বড় বড় করে। একে তো আকস্মিক ঘটনা, তার ওপর স্বামীর প্রথম ছোঁয়া, সব মিলিয়ে মাইশা কথা বলতে বা ছোটার চেষ্টা করতে ভুলে গেল। আর ঈশাদ, সে তো মাইশাকে নিয়ে চলে গেল নিজের ঘরে। ঈশাদের ঘরে এসে মাইশাকে নামাতেই মাইশার হুঁশ ফিরল। ঈশাদ বলল, ওইদিকে ওয়াশরুম যাও, ফ্রেশ হয়ে নাও। আর আজকে থেকে তুমি এখানে থাকবে, কোনো কথা না, ওকে? মাইশার রাগ হলো। এইভাবে হুট করে এসে তার ওপর অধিকার ফলানোটা মোটেও পছন্দ হলো না তার। মাইশা আঙ্গুল দেখিয়ে রাগান্বিত স্বরে বলল, আপনার সাহস তো কম না, আমার উপর অধিকার দেখাচ্ছেন। আপনি কি ভেবেছেন আমি আপনার এই সম্মান বাঁচানোর নাটকে নাচতে নাচতে আপনার সঙ্গ দেব? মোটেও না। আমি এসেছি এখানে কেবল তালাকের ব্যাপারে কথা বলতে। সেটা হয়ে গেলেই আমি চলে যাব। আর বাকি রইল এই ঘরে থাকার কথা, অসম্ভব। আপনার অধিকার চর্চা করাকে আমি ধিক্কার জানালাম। মাইশা বের হতে নিবে তার আগে ঈশাদ তার হাত ধরে টেনে তাকে পেছনের দিয়ে জড়িয়ে ধরল। মাইশা আরও একবার চমকালো, নড়চড় করতে ভুলে গেল। ঈশাদ সেটা দেখে হাসল, বলল, মেয়েদের সব থেকে বড় সমস্যা কি জানো? তারা তাদের শখের পুরুষের কাছে আসলে ঠিক এইভাবে দুর্বল হয়ে যায়। মাইশা ঈশাদের হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমি দুর্বল নই মিস্টার ইরশাদ। আমি আপনার নাটক করার কারণটা বুঝতে পারছি না। সম্মান বাঁচানোর জন্য আমাকে এনেছেন, বেশ ঠিক আছে, কিন্তু এই 4 দেওয়ালের মতো আপনার এত কিসের ভয়? এইখানে তো কেউ দেখছে না আপনাকে। আর মূল কথা, কণা আপু যদি জানে আপনি আর আমি এক ঘরে আছি, তাহলে সে কি মেনে নেবে আর আপনাকে? ঈশাদ সোফায় গিয়ে বসল, বলল, ভালোবাসার মানুষের হাজারটা ভুল ত্রুটি মেয়েরা ক্ষমা করে দেয়। মাইশা ঈশাদের গা ছাড়া ভাব দেখে তাচ্ছিল্য হেসে বলল, ঠিক বলেছেন, কিন্তু মেয়েরা ততক্ষণ তার শখের পুরুষকে ক্ষমা করে যতক্ষণ না সেই ভুলটা অন্য নারী না হয়। ঈশাদ মাইশার কথার বিপরীতে শুধু বলল, ফ্রেশ হয়ে নাও, এই ঘর থেকে যেও না, মানুষজন এসে দেখলে খারাপ ভাববে। মাইশা এবার বুঝতে পারল ঈশাদের ওকে নিয়ে আসার কারণ। নিচে মা বাবার সামনে তো বলতে পারেনি, তাই এইখানে এসে বলল সত্যিটা। যাক, মাইশার ধারণা তাহলে আবারও ভুল প্রমাণিত হলো। ব্যাপারটা ভালোই এনজয় করছে মাইশা। জীবনে বারবার ভুল করবে, ভুল প্রমাণিত হবে, আর চেনা মানুষের অচেনা রূপগুলো বুঝতে শিখবে। মাইশা গিয়ে সোফার পাশে থাকা আলমারিটা খুলল। এক পাশে 3 পিস রাখা, আর এক পাশে শাড়ি। মাইশা হালকা রঙের একটা 3 পিস খুঁজল, কিন্তু এইখানে সবই রঙিন রঙের 3 পিস। বিরক্ত হলো মাইশা, জিজ্ঞাসা করলো, আপনি যে বললেন আমি যেমন কাপড় পরি সেই রকম এখানে আছে, এখানে তো সব ডিপ কালারের।
ঈশাদ সোফা থেকে উঠে আলমারির সামনে দাঁড়িয়ে একটা হালকা বাদামি রঙের 3 পিস বের করে মাইশার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি যেরকম পরো সেই রকম না, তোমার যেরকম কাপড় প্রয়োজন সেরকম কাপড় আছে এখানে। তোমার স্বামী তো জীবিত আছে, তাহলে তুমি বিধবাদের মতন কেন সাদা ধূসর এইরকম রঙের কাপড় পরবে? আজকে থেকে তুমি এইরকম রঙিন কাপড় পরবে, বুঝেছো? মাইশা কিছু না বলে কাপড়টা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এমনিতেও সে কাপড় আনেনি। ঈশাদের কথায় রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভার্সিটি যাচ্ছ বুঝি? ঠোঁটটা ওপরের দিকে গুঁজকে বিরক্তিকর মুখ নিয়ে সৌরাজের দিকে তাকালো ভাবনা। একেই তো সকালে উঠে ঈশাদ তার প্রাণপ্রিয় সখাকে নিয়ে চলে গেল, তার উপর এই লোক তাকে ভার্সিটির গেটের সামনে এসে জিজ্ঞাসা করছে সে ভার্সিটি যাচ্ছে কিনা। আশ্চর্য। শ্বশুরবাড়ি যাচ্ছি, যাবেন? সৌরাজ মুচকি হেসে বলল, কিন্তু আমি তো সেইখান থেকেই আসলাম, আবার যাব কেন? ভাবনা বুঝল না সৌরাজের কথা, জিজ্ঞাসা করলো। কি বললেন? সৌরাজ বলল, বাদ দাও, আগে বলো মাইশা কোথায়, তোমার সাথে নেই কেন? ভাবনা মুখ ফুলিয়ে বলল, আপনার বন্ধু ঈর্ষাদ ওকে নিয়ে গেছে জোর করে, ফ্যামিলির সম্মানের দোহাই দিয়ে। আপনার ফ্রেন্ড ভীষণ খারাপ। সৌরাজ ভাবনার গাল ফুলানো দেখে হাসলো। একটা কাজ করে চলো মাইশাকে গিয়ে দেখে আসি, ভার্সিটি আজকে আমার নেওয়ার মতো ক্লাস নেই, আর তোমার যদি ইম্পর্টেন্ট ক্লাস না থাকে তো। ভাবনা উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে মাইশা থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নাই, চলুন চলুন। সৌরাজ পার্কিংয়ে গিয়ে নিজের গাড়িটা নিয়ে আসলো। ভাবনার গাড়ি আসতেই উঠে বসে পড়ল। সৌরাজ ভাবনা বসতেই গাড়িতে গান ছেড়ে দিল। আগের যুগের প্রতিটা প্রেমিকের গান। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? ভাবনার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। সৌরাজের দিকে তাকালো একবার। এই সুদর্শন পুরুষটা যদি তার হতো। না না, এইসব কি বলছে সে? এইগুলা ভাবা ভুল। ছেঁড়া কাঁথায় শুয়ে সে লাখ টাকার স্বপ্ন দেখতে পারে না। এমনটা না যে ওর সৌরাজকে অপছন্দ, বরং সৌরাজের সাথে খুনসুটি করতে ওর ভালোই লাগে। কিন্তু এইটাকে নিয়ে বেশি দূর ভাবা তো সম্ভব না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। সৌরাজ মাথা দোলালো। ভাবনা বলল, মাইশাকে কিভাবে চেনেন আপনি? সৌরাজ বলল, আমি, তুমি, ঈশাদ, মাইশা, সায়ন, আমরা চারজন ছোটোবেলায় একসাথে থাকতাম, খেলতাম। বয়সের পার্থক্য আমাদের কখনো দূর করতে পারেনি। আমাকে আমার ফুফি বিদেশে নিয়ে যায় জোর করে, সেখান থেকে কারো সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে না। তারপরে বিচ্ছেদ, আর সেই নিয়ে মাইশার এক আকাশ পরিমাণ অভিমান। ভাবনা আর কিছু বলল না, মুচকি হেসে সোফায় হেলান দিল। মাইশা নিজের চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। সৌরাজ বারান্দায় কারোর সাথে কথা বলছিল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে পেছনে তাকালো ঈর্ষাদ। মাইশা বারান্দায় খেয়াল করেনি, তাই সে বিনা ওড়নায় সামনের দিকে তাকিয়ে বারান্দার দিকে পিঠ ঘুরিয়ে চুল মুছছিল। মাইশার পেছনের কাপড়টা অনেকটাই ভেজে গেছে। ঈর্ষাদের কেমন যেন একটা লাগলো। সে বিমোহিত হয়ে এক নাগাড়ে মাইশার ভেজা চুল দেখতে ওর পিঠ বরাবর গিয়ে ঠেকলো। মাইশার সংস্পর্শে না আসায়ও এখনও টের পায়নি। চুল ঝেড়ে পেছনে তাকাতেই মাইশা চমকে গেল। ঈর্ষাদ কোনো কথা না বলে মাইশার দিকে এগিয়ে যেতে লাগলো। মাইশা পেছাতে পেছাতে বিছানায় পড়ে গেল। ঈর্ষাদ ওর দুই কাঁধে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজেও উপরে পড়ে গেল। ঈর্ষাদ অপলক চোখে তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার হৃদস্পন্দনও যেন থেমে আছে। ঈর্ষাদের হুট করে এমন কাছে আসাটা মেনে নেওয়াটা কষ্টকর, বড্ড কষ্টকর। ছাড়ুন, কি করছেন? ঈর্ষাদ ছাড়ল না, চেয়ে রইল একইভাবে। মাইশার কথা শুনেছে কিনা বোঝা গেল না। সে নিজের মুখটা মাইশার কাঁধের দিকে নিয়ে যেতে লাগলো। মাইশা ঈর্ষাদের বুকে বাড়ি দিচ্ছে বারবার, কিন্তু ঈর্ষাদকে নড়াতে পারছে না। কি আশ্চর্য! এমনটা তো না যে মাইশা চিকন বা তার শরীরে শক্তি নেই। যথেষ্ট স্বাস্থ্য, তার শক্তি আছে তার, কিন্তু সেটা দিয়ে ঈর্ষাদকে নাড়াতে পারছে না সে। এর কারণটা ঠিক বুঝতে পারছে না মাইশা। তার শক্তি যেন দুর্বল হয়ে যাচ্ছে। ঈর্ষাদের ছোঁয়া তাকে অনবরত দুর্বল করে দিচ্ছে। কই, আগে তো কখনো এমন হয়নি। আগে কোনো ছেলে আসলে মাইশা দ্বিগুণ শক্তি দিয়ে তাকে কুপকাত করত, কিন্তু আজকে পারছে না। মাইশার নিজের শক্তি নিয়ে ভাবার সুযোগে ঈর্ষাদ মাইশার কাঁধে দুইটা ঠোঁটের ছোঁয়া এঁকে দিল। মাইশা জমে গেল। ঈর্ষাদ আরও ঝুঁকে মাইশার চুলের ঘ্রাণ নিতে লাগলো। বলল, কি অদ্ভুত,
যেই মেয়ে কোনো ছেলে তার দিকে খারাপ নজরে তাকালেই তাকে মেরে পরাস্ত করে দিত, আজকে সেই মেয়ের নিকটে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হওয়া তার শখের পুরুষকে 1 ইঞ্চি সরাতে পারছে না। মাইশা রেগে গিয়ে ঈর্ষাদকে থাপড় মারার জন্য হাত উঠাবে, তার আগে ঈর্ষাদ নিজের হাত দিয়ে মাইশার হাত আটকে দিল। মাইশার চুলের থেকে মুখ উঠিয়ে বাঁকা হেসে বলল, স্বামীর গায়ে হাত তুলতে নেই, পাপ হয় পাপ। মাইশা হাত ছোটাতে ছোটাতে প্রশ্ন করল। কণা আপু জানে আপনার চরিত্রের সমস্যা আছে? ঈর্ষাদ মাইশার হাত ছেড়ে ওর গালে স্লাইড করতে করতে জবাব দিল। সব জানেও। মাইশা কিছু বলবে তার আগে ওদের দরজায় কেউ একজন টোকা দিল। গলার আওয়াজ পেয়ে বোঝা গেল মানুষটা সায়ন। ঈর্ষাদ মাইশার থেকে উঠে গেল। মাইশা গায়ে ওড়না জড়িয়ে নিল। ঈর্ষাদ দরজা খুলে দিল। সায়ন ভাইকে পাশ কাটিয়ে মাইশার কাছে আসলো, জিজ্ঞাসা করল, কেমন আছিস? মাইশা মুচকি হেসে বলল, ভালো ভাইয়া, তুমি কেমন আছো? সায়ন নিজের প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে বলল, যাক, এখন আর না চেনার ভান করেনি আমার বোনটা, তাই তো? মাইশা হাসলো। সায়ন জিজ্ঞাসা করল, তোর ছোট বোনটি কই রে? মাইশা বলল, ওর এসএসসি পরীক্ষা, তাই আসেনি। সায়ন ও বলে মাইশার সাথে অন্য ব্যাপারে কথা বলতে লাগলো। ঈর্ষাদের কেন জানি রাগ হলো। সায়নের সাথে তো মাইশার ঠিকই আগের মতো কথা বলছে, তাহলে সে কি দোষ করলো? সবসময় খালি মিস্টার ঈর্ষাদ করে বেড়ায়, ভালো লাগে না ওর। নিচে থেকে মিসেস শাইলা মাইশাকে ডাক দিল। মাইশা সায়নের থেকে বিদায় নিয়ে নিচে চলে যায়। মাইশা যেতে সায়ন ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, মিহানকে আনলি যে? ঈর্ষাদ ল্যাপটপ রেখে সোফায় মাথা ঠেকিয়ে বলে, উদিত ওকে অবিবাহিত জেনে ভালোবেসেছিল, ওকে তুলে নিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে। আমাদের বাড়ির বড় বউয়ের অন্য জায়গায় বিয়ে হবে, ব্যাপারটা মোটেও সুবিধার না বা আমাদের জন্য সম্মানজনক না, তাই নিজেদের সম্মান বাঁচাতে নিয়ে আসলাম ওকে। সায়ন নিজের ভ্রুকুচকে সন্দেহের সুরে জিজ্ঞাসা করল, তুই ব্যাপারটা যেভাবে এক্সপ্লেন করছিস সেভাবেই ঘটেছে তো? ঈর্ষাদ হাসল কেবল। সায়ন আর কিছু জিজ্ঞাসা করল না। ইদানিং তার ভাইকে তার ভীষণ সন্দেহ হয়, কেমন যেন রহস্যময় হয়ে গেছে ছেলেটা। আগের মতো কণা কণাও বেশি একটা করতে দেখা যায় না। তবে কি কণার সাথে ব্রেকআপ হলো নাকি? সায়ন মনে মনে বেশ খুশি হলো। যদি সত্যিই ব্রেকআপ হয় তাহলে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ওই কণাকে তার একটুও ভালো লাগে না, একটুও না। মাইশা নিচে এসে ভাবনাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওকে জড়িয়ে ধরল। পাশে সৌরাজকে দেখে দাঁড়ানো দেখে বুঝলো সৌরাজই ভাবনাকে এনেছে। মাইশা সৌরাজকে সালাম দিল। ভাবনা খোঁচা দিয়ে বলল, সালাম দিচ্ছিস যে? উনি তো আমাদের ছোটবেলার ফ্রেন্ড হয়। আমার না হয় মাথার সমস্যা আছে তাই মনে নেই, তোর তো সমস্যা নেই। মাইশা সৌরাজের দিকে তাকিয়ে জবাব দিল, পুরোনো কথা যারা ভুলে যায় তাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। বসবি আই। মিসেস শাইলা ভাবনার জন্য খাবার আনতে রান্নাঘরে চলে গেলেন। মাইশা আর ভাবনা একটা সোফায় বসলো। অন্য একটা সিঙ্গেল সোফায় সৌরাজ এসে বসলো। 2 বান্ধবী তখন থেকে বকবক করেই যাচ্ছে। সৌরাজ শুধু দেখছে আর ভাবছে, মেয়েরা সত্যি অনেক কথা বলতে পারে। অবশেষে তাকে সঙ্গ দেওয়ার জন্য তার প্রাণপ্রিয় বন্ধু ঈর্ষাদের আগমন ঘটল। ঈর্ষাদকে দেখে সৌরাজ দাঁড়িয়ে গেল। দুজন মিলে গলা জড়াজড়ি করলো। ঈর্ষাদ গিয়ে মাইশার পাশে খালি সোফায় বসলো। মাইশা মুখ ঘুরিয়ে ভাবনার দিকে সরে যেতে লাগলো। ভাবনা আরেকটু সাইডে আসলো। মাইশা ভাবনাকে সরে যাওয়ার ফাঁকা জায়গায় আবার এগিয়ে গেল। ঈর্ষাদও মাইশা আর তার মধ্যেকার ফাঁকা জায়গাটা পূরণ করে দিল। মাইশা আবার ভাবনার দিকে চেপে গেল। ভাবনা আবার সরে গেল। ঈর্ষাদ মাইশার আরেকটু গা ঘেঁষে বসলো। মাইশা আবার চেপে যেতেই ভাবনা দাঁড়িয়ে গেল। কোমরে হাত দিয়ে বলল, তোদের মিয়া বিবির কাহিনীর মাঝে আমি কি ফ্লোরে পড়ে গিয়ে গড়াগড়ি খাবো? ঈর্ষাদ ইয়ার্কি করে বলল, না না শালিকা, তুমি ফ্লোরে গড়াগড়ি খাবে কেন? সৌরাজের কোলে গড়াগড়ি খাও, আই থিঙ্ক সেটা একটু বেশি ভালো হবে। বলে মুখ চেপে হাসলো ঈর্ষাদ। মাইশারও হালকা হাসি পেল, কিন্তু সেটা ঠোঁট চেপে আড়াল করে রাখলো সে। সৌরাজ আর ভাবনা তো লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। ঈর্ষাদ বলল, আচ্ছা যাই হোক, আমি আসি এবার, অফিসে কিছু কাজ আছে। তারপর মাইশার কাছে এসে কানে কানে বলল, খুব দ্রুত আমাদের দূরত্ব মিটিয়ে দিব, আসছি। মাইশা উত্তর দিল না। ঈর্ষাদ চলে গেল। ভাবনা সৌরাজ
মাইশা বসে গল্প করতে লাগলো। বল, কে করিয়েছে অ্যাক্সিডেন্টটা? সামনে বসা বয়স্ক লোকটি নিজের হাত পা ছাড়ানোর চেষ্টা করছে। অনেক শক্ত করে বেঁধেছে তার হাতটা লোকগুলো। অচেনা লোকটি আবার বলল, বলবি কি না? বেঁধে থাকা লোকটি নিরুত্তর। আবার অচেনা লোকটি ভয়ঙ্করভাবে হেসে উঠল। বুঝলাম তোর বয়স হয়েছে, বাঁচবি না এমনিতেও কয়েকদিন, কিন্তু তোর পরিবার, তাদের কি হবে? তোর তো দুটো মেয়ে আছে না? কেমন হয় যদি তোর বড় মেয়ের স্বামী কালকে অ্যাক্সিডেন্টে মারা যায় তো? আর তোর ছোট মেয়ে, তাকে যদি কিছু লোক ধরে পাচার করে দেয়, সেটা কেমন হবে? লোকটি চকিতে তাকালো সামনে বসে থাকা মানুষটির দিকে। না না, এমন কিছু করবেন না। আমার যা ক্ষতি করার করুন, কিন্তু আমার মেয়েদের ছেড়ে দিন। লোকটি বাঁকা হেসে পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে হাতের গানটা চারিদিকে ঘুরাতে ঘুরাতে বলল, তাহলে আমার প্রশ্নের উত্তর দে। লোকটি বলল, আমি ওই লোককে চিনি না। উনি আমাকে গাড়িটা দেখিয়ে বলেছিলেন ওইটার ব্রেক ফেল করে দিতে, আর আমাকে টাকা দিয়েছিলেন 50,000। শেষ, এইটুকুই। লোকটি এবার নিজের ফোন বের করলো, কারো একটা ছবি দেখিয়ে বলল, দেখ তো এই লোকটা কিনা। যদি সত্যি বলিস, নিজেও বাঁচবি, সাথে নিজের পরিবারকেও বাঁচাতে পারবি। লোকটি ছবিটি দেখেই বলল, হ্যাঁ হ্যাঁ, এইটাই সে। সামনে গান নিয়ে বসে থাকা মানুষটি নিজের ফোনটা আরো একটু কাছে এনে বলল, এইটা? লোকটি পুনরায় মাথা দোলালো। গান নিয়ে থাকা লোকটি তার পাশের টেবিলে গ্লাসটি বাড়ি দিয়ে ফেলে দিল। বেঁধে রাখা লোকটি চমকে উঠল, আবার জিজ্ঞাসা করলো লোকটি। এইটাই তো। বেঁধে রাখা লোকটি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। লোকটি বসা থেকে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা নিজের অ্যাসিস্ট্যান্টকে লোকটি বলল বেঁধে রাখা লোকটিকে ছেড়ে দিতে। আদেশ দেওয়ার সাথে সাথে লোকটি ছাড়া পেয়ে গেল। ছাড়া পেতেই বয়স্ক লোকটি ছুটে বেরিয়ে গেল। কণা সেই মুহূর্তেই প্রবেশ করলো সেইখানে। লোকটির পাশে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে বলল, উত্তেজিত হচ্ছে যে? সত্যিটা তো তুমি জানতে। লোকটি গান হাতে নিয়ে উঠে দাঁড়ালো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কণা আবার বলল, এখন কি করবে? লোকটি বলল, সব কিছুর পর্দা ফাঁস। বলে লোকটি বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে কণা বলল, তোমার আর মাইশার মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও আজকে ঈর্ষাদ। আমি সবসময় তোমার পাশে থাকবো, যেইভাবে থেকেছি এতদিন। আর কোনো সম্পর্ক না হলেও বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। লোকটির অ্যাসিস্ট্যান্ট কণার কাছে এসে বলল, নিজের ফিলিংসটা জানাবেন না? কণা মুচকি হেসে বলল, প্রয়োজন নেই। ভালোবাসার বিপরীতে ভালোবাসা না পাওয়া গেলে সেই ভালোবাসাটা অজানাই ভালো। আপনি হঠাৎ সবাইকে নিয়ে কেন আসলেন মিস্টার ঈর্ষাদ? ঈর্ষাদ উত্তর দিল না। ঘরে ঢুকে নিজের বাবা মা আর ভাইকে জোরে চিল্লিয়ে ডাকতে লাগলো। ঈর্ষাদের পিছু পিছু ঘরে ঢুকলো সৌরাজ, তাইজিন, ভাবনা, কণা আর ভাবনার মা বাবা। তোরা সবাই কি করছিস এইখানে? তাইজিন বলল, ভাইয়া বলল তোদের বাসায় আসতে, তাই চলে আসলাম। ভাবনা বলল, হ্যাঁ, আমাদেরও একই কথা বলে এনেছে, কিন্তু হুট করে এইভাবে ডাকলো কেন বুঝলাম না। সকালে গেল তোকে নিয়ে আসলো, আমি আর রাজ ভাইয়া বেরিয়ে কিছু তো যেতে না যেতেই আবার আমাদের ডেকে পাঠালো। তোর বর কি তোদের বিয়ের প্ল্যান করছে নাকি রে? মাইশা চোখ রাঙিয়ে তাকাতেই ভাবনা চুপ হয়ে গেল। মাইশা ঈর্ষাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি সবাইকে কেন ডেকে এনেছেন? ঈর্ষাদ বলল, এতদিনের লুকানো সত্যি জানাতে। মাইশা কিছু বলবে তার আগে কণা এসে মাইশার কাঁধে হাত রেখে বলল, এতদিন অনেক দূরত্ব হয়েছে তোমাদের মাঝে মাইশা। আজকে ঈর্ষাদকে কথা বলতে দাও, তাহলেই বুঝবে তোমার ভালোবাসার থেকেও ঈর্ষাদের ভালোবাসার পরিমাণটা ঠিক কতটা। মাইশা চমকে তাকালো কণার দিকে। ভালোবাসা, ঈর্ষাদের মাঝে ভালোবাসা, কিন্তু কার জন্য? মাইশার জন্য। কি হয়েছে তোর? সবাইকে ডাকলি যে? ঈর্ষাদ মায়ের কথায় উত্তর না দিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, অবশেষে তোমার আসল উদ্দেশ্য সবার সামনে আনতে চলেছি মিস্টার ইরহাম। আমার শ্যাম রঙ্গিনীকে এতদিন যা কষ্ট পেতে হয়েছে তার সব কিছুর জবাবদিহি আজকে তোমাকে করতে হবে। মিস্টার ইরহাম ঘাবড়ে গেলেন। সায়ন এসে বলল, কি বলছিস তুই বাবাকে? এইভাবে কেন বলছিস? ঈর্ষাদ তাচ্ছিল্য হেসে বলল, তাহলে ওনাকে জিজ্ঞাসা কর উনি এত ঘামছেন কেন, আর কেন মাইশার মা বাবাকে মেরে ফেলেছেন।
উত্তর দিতে বল। মাইশার মা বাবাকে মেরে ফেলেছে। কথাটা বোমার মতন বিস্ফোরণ ঘটল সবার মাঝে। সবাই প্রশ্ন করতে ভুলে গেল। মাইশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ইরশাদ আবারও বলল, তোমার জন্য এতদিন মাইশাকে অপছন্দ করার নাটক করতে হয়েছে আমায় বাবা। তোমার জন্য কণার সাথে ভালোবাসার অভিনয় করতে হয়েছে। আমার উপর নজর রাখার জন্য আমার রুমে সিসিটিভি লাগাতেও বাদ দাওনি। সারাক্ষণ শকুনের চোখ দিয়ে তাকিয়েছিলে আমার আর কণার দিকে। আমাদের সম্পর্কটা সঠিক কিনা সেটা জানার জন্য আমার পিছনে স্পাইও লাগিয়েছ। সেই দিন যদি আমি বাংলাদেশ সিসিটিভি লাগাতে নিষেধ না করতাম তাহলে তো সেইখানেও আমাকে ছাড়তে না। তুমি নিজের অনুভূতিগুলোকে আমাকে এভাবে পিষে মারতে বাধ্য করলে বাবা। মিস্টার ইরহাম নিশ্চুপ। ভাবনার মা বললেন, তুমি নিজের বাবার সাথে এভাবে কেন কথা বলছো ঈর্ষাদ? ইরশাদ বলল, বাবা, সম্পত্তির লোভে উনি নিজের বাবার সত্তাটাকে বলি দিয়ে দিয়েছেন। অমানুষ হয়ে গিয়েছেন উনি। ইরশাদের মা নিজেকে আটকে রাখতে না পেরে ইরশাদের গালে অনেক জোরে একটা থাপ্পড় দেন। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই ইরশাদ। ইরশাদ নিজের মায়ের দিকে ছলছল চোখে তাকালো। নিজের স্বামীকেই দেখছো শুধু মা, আমার অনুভূতিগুলোকে দেখবে না? ইরশাদের মা নিরুত্তর। ইরশাদ ধীর পায়ে মাইশার কাছে গেল। মাইশার দুই কাঁধে হাত রেখে বলল, শুধু তুমি একা নও মাইশা, আমিও তোমাকে তোমার ভালোবাসার আগে থেকেই ভালোবাসি। মাইশা তাকালো ইরশাদের দিকে। কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না সে। সকাল থেকে ইরশাদের এমন ব্যবহার, তার ওপর এখন এসে বলছে তার মা বাবা খুন হয়েছে, তাও আবার নিজের প্রাণপ্রিয় বন্ধুর হাতে। ভাবনা বলল, ভাই আমরা সত্যি বুঝতে পারছি না আপনি কেন এমন করছেন, আর কেনই বা নিজের বাবাকে অপরাধী বানাচ্ছেন। ইরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার কণার দিকে তাকালো। কণা মুচকি হাসলো। ইরশাদ বলল, বেশ, বলছি, আমি মাইশাকে ভালোবাসি সেই ছোট থেকে। অবশ্য ভালোবাসাটা তখন বুঝতাম না, কিন্তু এইটুকু বুঝতাম, এই পিচ্চি গোলগাল মেয়েটাকে আমার ভীষণ মিষ্টি লাগে। দুইটা ছুটি করে যখন ও এই দিকে ওই দিকে দৌড়ায় আমার ভীষণ ভালো লাগে। যখন ও কাঁদে তখন আমার ভীষণ কষ্ট লাগে, রাগ হয় ওর উপর। কেন দৌড়াতে গেল ওর ক্লিপ লুকিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। ও যখন ছুটে ছুটে আমাকে এসে বলতো, রাফি ভাইয়া আমার ক্লিপটা পাচ্ছি না, খুঁজে দাও, তখন আমার ভীষণ ভালো লাগতো। ওকে আমি প্রথম দেখেছিলাম এই ক্লিপ খুঁজতে গিয়ে। তারপর থেকে প্রায় ওর ক্লিপগুলো আমি লুকিয়ে রাখতাম যেন ও এসে আমার কাছে মিষ্টি করে বলে। সর্বপ্রথম বলা যায় আমি মাইশার মিষ্টি কণ্ঠের প্রেমে পড়েছিলাম। আমার এই সুপ্ত অনুভূতি যখন বুঝতে পারি তখন বাবাকে এসে বলি, বাবা আমি মিহানকে বিয়ে করব। বাবা আমাকে কি বলে জানো? বলে মিহানের মা বাবা খারাপ, ওরা নাকি আমাদের সম্পদ চুরি করেছে, ওরা নাকি আমাদেরও ক্ষতি করতে চায়। অবুঝ ছিলাম তখন, বাবাকে বিশ্বাস করেছিলাম। নিজেকে বাঁচাতে বাবার কথা মতন বিদেশে চলে যাই, কিন্তু সেইখানে গিয়েও নিজেকে সামলাতে পারিনি। প্রায় ভিডিও কল দিতাম ওদের, ওরা খারাপ জেনেও শুধু একবার মিহানকে দেখব বলে। তারপর ফিরে আসি। যখন আসি শুনি মিহানের মা বাবা মারা গেছে। সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হুট করে মা এসে বলল মিহানকে বিয়ে করতে হবে। আমি কি চাই সেটা জানতেও চাইল না। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, কে অপরাধী আর কে অপরাধী না এইসব নিয়ে অনেকটাই দুশ্চিন্তা নিয়ে বিয়ে করেছি। আর জোর করে বিয়ে দেওয়ায় মা বাবার উপর রেগে কথাগুলো বলেছি। হয়তো সেইটা শুনেই মিহান চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। আমি ওকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ ও আমাকে দিল না। তার আগেই ও সৃজনীকে নিয়ে চলে যায়। আমি ঘরে সেই রাতে মিহানকে দেখতে না পেয়ে রাতেই খুঁজতে বের হয়ে যাই, যেটা কেউ জানে না। কিন্তু বৃষ্টির কারণে বেশি খোঁজা সম্ভব হয়নি। এই সুযোগে মিহান হারিয়ে যায় আমার থেকে। সবাইকে দেখায় যে আমি মিহানকে অপছন্দ করি, কিন্তু আড়ালে আমি ওর খোঁজ চালাই। আমার মনে হয়েছিল মিহানের মা বাবার অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক না, কোনো একজন তো আছে, তার কাছে নিজেকে লুকাতে হবে। আমি ভাবতেও পারিনি আমার নিজের বাবা আমার পিছনে লোক লাগাবে। ভাগ্যিস একদিন বাবার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বাবা আর ওই লোকটার ফোনে বলা কথা শুনে ফেলি। সেইখানে বাবা বলছিল
যতদিন না মিহানকে খুঁজে পাওয়া যায় ততদিন ইরশাদের মনে মিহানের ব্যাপারে যত রাগ আছে সবটা উপস্থিত রাখতে হবে। আমার প্রতিটা মুহূর্তের খবর যেন উনি দেয় বাবাকে। তার সাথে এটাও বলে যে আমার ঘিরেও সিসিটিভি দেওয়া। আমি নিজেও সেই মুহূর্তে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু বাবার আড়ালে আমি কাজের নাম করে নিজের ঘরের আশপাশ দেখি, আর সেই সময় খুঁজে পাই আমার রুমের ফ্লাওয়ার ভাসের মধ্যে ছোট একটা স্পাই ক্যামেরা। বুঝতে পারি বাবার কথা সত্যি। তারপর কণার সাথে মিলে প্ল্যান বানাই। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার মনে মিহানের জন্য থাকা ফিলিংসটা ও জানতো। মূলত মেসেজে কথা হতো আমাদের। মেসেজ এমনভাবে করতাম যেন সেটা বাবার চোখে না পড়ে। গাড়িতেও তো কথা বলতে পারতাম না। ড্রাইভারটাকেও কিনে নিয়েছে এই লোকটা, আর আমি গাড়ি চালালে যেন সব শুনতে পাই, তাই গাড়িতেও ভয়েস স্পিকার রেখে দিয়েছে। পার্কেও প্রতিদিন গিয়ে প্রেমের অভিনয় করতাম। রাত জেগে ওই ক্যামেরার সামনে কথা বলতাম কণার সাথে। তবে আমাদের কথাগুলো সংকেতমূলক ছিল, যেইটা আপাতত দৃষ্টিতে মনে হতো ভালোবাসার কথা। অনেক খোঁজার পর সেই লোকটাকে পেলাম, যে মিহানের মা বাবার গাড়ি ব্রেক ফেল করিয়েছে। বাবা যতই চালাক হোক, উনি এইটা ভুলে গিয়েছিল আমাদের পার্কিংয়ে একটা সিসিটিভি আছে। সেইখানে লোকটিকে আমি শনাক্ত করি। বাবা এই জন্য আমাকে এত বছর নিজের আদর, ভালোবাসার, সম্পত্তি সব কিছু থেকে বঞ্চিত করেছে। বাবার ইচ্ছা ছিল আমার মনে মিহানের উপর রাগ তৈরি করা। ভাবনা জিজ্ঞাসা করলো, কিন্তু উনি এসব কেন করেছে? ঈশাদ বলল, কারণ বাবা চেয়েছে মিহান আমাদের সবাইকে অপছন্দ করে, শুধু বাবাকে পছন্দ করুক। তাহলে একমাত্র মাইশার 18 বছর বয়স হলে সে আমার বাবাকে সব সম্পত্তি নিজের ইচ্ছায় দিয়ে দিবে। মাইশা সোফায় ধপ করে বসে যায়। সামান্য সম্পত্তির জন্য এত কাহিনী। অনেক বছর আগে তার নিজের লোকেরাও এমন করেছে, আর আজকে তার বাবার প্রিয় বন্ধু। ভাবনা গিয়ে মাইশাকে ধরে। ঈর্ষাদের মা সায়নের দিকে ঢলে পড়ে। সায়ন মাকে ধরে। ঈর্ষাদের বাবা সেই মুহূর্তে দ্রুত বাইরে বের হতে চাইলে দরজা দিয়ে অনেকগুলো পুলিশ ঢোকে ওনাকে আটকে দেয়। উনি চমকে যায়। ঈর্ষাদ জিজ্ঞাসা করে, তোমাদের কারো কিছু বলার আছে? সবাই কি বলবে, নিজের চমকটা কাটাতে পারছে না তারা, স্তব্ধ সব। ঈর্ষাদের বাবা বললেন, দেখ বাবা, আমি তো সব করেছি তোর আর সায়নের জন্য। আমার সব কিছু তো তোদের। সায়ন তেতে উঠল, বলল, আমরা চেয়েছি তোমার কাছে এত কিছু, আমাদের কি কম আছে বাবা? এত সম্পদ নিয়ে কি করবে তুমি? এইভাবে মানুষগুলোকে মেরে দিলে, এইভাবে একটা মেয়েকে অনাথ করলে, এইভাবে একটা মেয়ের বিশ্বাস নিয়ে খেললে। ছি বাবা, ছি। ঈর্ষাদের বাবা তবুও বলতে লাগলেন, দেখ, তোরা যেভাবে বুঝেছিস সেইভাবে না, আসলে আমি কিভাবে যে বোঝাই। ঈর্ষাদ বলল, অফিসার নিয়ে যান ওনাকে, ওনার জন্য তো ফাঁসির শাস্তিও কম হয়ে যাবে। ঈর্ষাদের বাবাকে রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল পুলিশের লোকগুলো। ঈর্ষাদ সায়নকে ইশারা করে ওর মাকে ঘরে নিয়ে যেতে বলল। সায়নের মা তো কথা বলতেই ভুলে গেছে। সায়ন মাকে নিয়ে গেল। ঈর্ষাদ গিয়ে মাইশার পাশে বসলো। নিস্তব্ধ মাইশাকে কিছু বলতে যাবে, তার আগে মাইশা সবাইকে পাশ কাটিয়ে দ্রুত ওপরে চলে গেল। ঈর্ষাদ আর বাকিরা ঘাবড়ে গেল, তারাও পিছু পিছু চলে গেল। মেয়েটা কিছু করে না বসে। অনবরত দরজা ধাক্কাচ্ছে ঈর্ষাদ, কিন্তু দরজা খোলার প্রয়োজন মনে করছে না মাইশা। সবার শুধু ভয় একটাই, সব সত্য মাইশা একসাথে হজম করতে পারবে তো? আমাদের ভুল হয়েছে ঈর্ষাদ, এইভাবে সব কথা ওকে একেবারে জানানো উচিত হয়নি। ঈর্ষাদ কণার কথার উত্তরে বলল, মাইশা যথেষ্ট সাহসী, সব সহ্য করার ক্ষমতা ওর আছে, আর আমি সেই জন্য সব বলেছি। ভাবনা বলল, ধোঁয়াশায় থাকার চেয়ে সব লোকেদের আসল রূপটা জেনে নেওয়া ভালো। আপনি কোনো ভুল করেননি ভাইয়া। সেই সময় মাইশা দরজা খুলে দিল। মাইশা দরজা খুলে দেওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরে আসলো। ঈর্ষাদ কিছু বলবেই তার আগেই মাইশা বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে মিস্টার ইরশাদ, ভিতরে আসবেন প্লিজ। ঈর্ষাদ মাথা দোলালো। ভাবনা, কণা আর সৌরাজের দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেল। ঈর্ষাদ ভেতরে যেতেই মাইশার দরজা লাগিয়ে দিল, বলল, কিছু প্রশ্ন করব, শুধু উত্তর দিবেন প্লিজ। ঈর্ষাদ সোফায় গিয়ে বসলো। পায়ের ওপর পা তুলে নিজের পাশে হাত দিয়ে মাইশাকে ডেকে বসতে বলল।
মাইশা কোনো কথা না বলে গিয়ে ঈর্ষাদের পাশে বসলো। ঈর্ষাদ সোফায় হেলান দিয়ে বলল, এইবার বলো। মাইশা জিজ্ঞাসা করলো, আপনার সাথে আমার যখন শুরুতে দেখা হয় তখন আপনি কণা আপুকে বেশি উল্লেখ করতেন, কিন্তু তারপর যখন দিনাজপুরে দেখা হয় তখন আপনি স্বাভাবিক ছিলেন। আপনার ব্যবহার জানান দিচ্ছিল আপনার হয়তো কণা আপুর সাথে কিছু নেই। এর কারণ? ঈর্ষাদ বলল, তোমাদের পিকনিকে কণা যখন সবার সামনে বলল আমাদের বিয়ের কথা, তখন বাবা নিশ্চিত হয়ে যায় আমাদের সম্পর্ক নিয়ে। আমার পিছনে লোক লাগায় না, আর তখন থেকে এমনকি আমার ঘরে সিসিটিভিটাও সরিয়ে নেয়। তারপর থেকে আমি আর কণা স্বাভাবিক হয়ে যাই। আর আমার বাংলোতে সিসিটিভি লাগাতে পারিনি কারণ আমি বাবাকে বলেছিলাম কথায় কথায় যে আমি কণার সাথে ওই বাংলোতে যাই। স্বাভাবিকভাবেই বাবা নেগেটিভভাবে নিয়েছে। আর যাই হোক, কেউ নিজের ছেলের হানিমুন দেখবে না। হ্যাঁ, বাবাকে আমি বলতাম যে আমি কোনো কাজে বাইরে যাচ্ছি, কিন্তু তার বদলে আমি তোমাদের বাসার সামনে যেতাম তোমাকে দেখতে। মাইশা একটু অবাক হয়ে বলল, তাহলে আমাদের বাড়ির ওইখানে একটা ছায়া যে আমি রাতে দেখেছিলাম, ওইটা আপনি ছিলেন? ঈর্ষাদ হাসলো। তোমার গান শুনতে শুনতে তোমার গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। যখন দেখলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো তখন দ্রুত ওইখান থেকে চলে আসি। আর কোনো প্রশ্ন? মাইশা মাথা নাড়ালো, অর্থাৎ আরও আছে। ঈর্ষাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বলো। মাইশা বলল, আপনি আমাকে প্রথম দেখায় চিনতে পেরেছিলেন, তাই না? ঈর্ষাদ হাসলো। তোমার কি মনে হয়? মাইশা কিছু বলল না। ঈর্ষাদ বলল, তোমাকে প্রথম দেখেছিলাম আমি যখন তুমি ফার্স্ট ইয়ারে উঠো আর ফ্রেশারদের অনুষ্ঠানে যাও তখন। আমিও গিয়েছিলাম মূলত অনুষ্ঠানটা দেখতে। দম বন্ধ লাগছিল বাসায়, কারণ কোনো কিছু আমি করতে পারছিলাম না। তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, আর না পারছিলাম অপরাধীকে খুঁজে শাস্তি দিতে। তুমি সেই দিন একটা শাড়ি পরেছিলে হালকা নীল রঙের। তোমাকে দেখেই চিনে গিয়েছিলাম কারণ তোমার ছবি আমার ফোনের প্রতিটা জায়গায় সেভ করা, সাথে আমার মনেও। সেই দিন যখন তুমি শার্লক হোমসের বই পড়ছিলে তখন আমি থাকতে না পেরে ইচ্ছা করে গিয়েছিলাম তোমার সাথে কথা বলতে। হ্যাঁ, কারণ যেটা বলেছিলাম সেটা সত্যি। অন্য একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম ঠিক, কিন্তু তোমাকে প্রতিমধ্যে দেখে কথা বলার ইচ্ছাটা আর দমাতে পারিনি। তোমাকে তো সবার সামনে মিহান বলতে পারতাম না, কারণ তখন আমি ঘিরেছিলাম কিছু লোক দিয়ে, তাই দূর থেকেই তোমার সাথে কথা বলতে হতো। সত্যি বলতে তোমার অ্যাটিটিউড আমার দারুণ লাগতো, কিন্তু কতবার দেখা হয়েও তুমি আমার সাথে কথা বলনি। এতটা অ্যাটিটিউডও আবার ভালো না। যাই হোক, তোমার কাছে ও আবার সুযোগ আমাকে কণা খুব ভালোভাবেই করে দিয়েছিল, নইলে খুঁজে পেয়েও প্রতি মুহূর্তে দূরে থাকতে হতো। আর হ্যাঁ, ওই দিন তোমাকে বাবার সামনে এনেছিলাম কারণ আমার মনে হয়েছিল সায়ন হয়তো তোমাকে চিনতে না পেরে তোমার প্রতি কোনো ফিলিংস টেনে বসে আছে। তাই ওই দিন ক্লিয়ার করে দিলাম ওকে যে তুমি আমার সম্পদ, কিন্তু তোমাকে রক্ষা করতে পারলাম আর কই? উদিত তো সেই তোমাকে নিয়ে চলে যাচ্ছিল। উদিতের কথা শুনে মাইশা আবার বলল, তাহলে আপনি সেদিন আমার ফ্রেন্ডের উদিতের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিলেন? ঈর্ষাদ বলল। মাইশা আবার জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি জানলেন কিভাবে? ঈর্ষাদ একটু চুপ থেকে বলল, আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাকে জোর করে নিয়ে যেতে দেখি আর ওর পিছু নেই। তারপর আশেপাশে মানুষদের থেকে ইনফরমেশন জানতে পারি আর কি। মাইশা আর কোনো প্রশ্ন করলো না। ঈর্ষাদ হেলান থেকে বসলো। মাইশাকে বলল, এইবার আমাকে আপনি আর মিস্টার ঈর্ষাদ বলা বন্ধ করে তুমি আর রাফি বলে ডাকো। মাইশা ঈর্ষাদের দিকে তাকিয়ে বলল, রাফি নামটা মনে আছে? ঈর্ষাদ মুচকি হেসে বলল, তুমি সম্পর্কিত সব আমার মনে আছে। মাইশা লজ্জা পেল, কিন্তু প্রকাশ করল না। বলল, ছোটবেলায় হয়তো আমি দেখতে ভালো ছিলাম, কিন্তু এখন আর সেই রূপ নেই, কালো হয়েছি, স্বাস্থ্য হয়েছে অনেক। তোমার মতো সুদর্শন পুরুষের পাশে আমায় মানায় না। বলে উঠে আসতে নিলে ঈর্ষাদ পেছন থেকে ওর হাত টেনে ধরে, বলে, যে ভালোবাসতে জানে তার কাছে সবকিছু সুন্দর হয়। যেমন তুমি আমার শ্যাম রঙ্গিনী। তুমি যদি পঙ্গু বোবা কালাও হয়ে যাও তাতেও আমার ক্ষতি নেই। তুমি অসল হলে আমার বেশি সুবিধা। ভালোবাসতে বাধা দিবে না কেউ। বলে মাইশাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দিল।
মাইশার অস্থির লাগতে লাগলো। ঈর্ষাদের চোখেই চোখ রাখা মুশকিল হয়ে গেল তার পক্ষে। ছটপট করতে লাগলো, এপাশ ওপাশ তাকালো। ঈর্ষাদের অস্থিরতা আর একটু বাড়িয়ে দিয়ে ওর ঘাড়ে নিজের মাথা রেখে ছোট্ট ছোট্ট চুমো দিতে লাগলো। মাইশা পরম আবেশে চোখ বুঝে নিল, ঈর্ষাদের হাতে হাত রাখলো। ঈর্ষাদ ওকে আরেকটু কাছে টেনে নিল, ওর হাত স্লাইড করতে করতে ঘাড়ের দিকে নিয়ে আসলো। মাইশার মুখটা নিজের দিকে করলো ঈর্ষাদ, ঠোঁটে নিজের হাত রাখলো, বলল, এই ঠোঁটের উপর অনেক দিন থেকে নজর আমার, এর স্বাদ নিতে চাই।